আমার নাম চারুবালা, চারুবালা দাসী। আদর করিয়া লোকে বলিত চারুলতা। ফুল ফুটিবার পূর্বে কুড়ি তুলিয়া নেবার মতোই ছোট্ট বয়সটিতে আমার বিবাহ হইয়া গেল। আর হইল তো হইল এমন একটি মানুষের সহিত যাহার বয়স আমার বয়সের 4 গুণেরও বেশি। শুধু এইটুকুনি জানিতাম তাহার নাম ভূপতি, কিন্তু তাহার বেশি জানিবার ইচ্ছা বা সাহস কোনোটাই আমার ছিল না। তাহার মুখটি ছিল আমাদের পাশের বাড়ির আম বাগানের সব থেকে বড় বড় কাঁচা কাঁচা আমগুলির মতন। খাইবার সময় তাহাকে রাক্ষসের চাইতে কোনো অংশে কম লাগিত না। মাছের মাথাটি চিবাইত মানুষের মস্তক চিবাইবার মতন করে। মাঝে মাঝে মনে হইত 32 পাটি দাঁত দিয়া আমার মস্তক চিবাইতেছে। আমি অভুক্ত পেট লইয়া তাহার আহার দেখিতাম ও বাতাস করিতাম। তুমি কি জানো আমার কর্মসংস্থান কি, আমার উপার্জন কি? আমার কাজ হলো সম্পাদনা করা। শহরের সর্বাধিক নামী পত্রিকার আমি একজন সম্পাদক। আমার কলম কিন্তু এক্ষেত্রে থেমে থাকে না, ক্রমাগত ধারালো থেকে আরও ধারালো হতে চলেছে। খাও খাও খাও। আমাকে শেখানো হইয়াছিল স্বামীর আহারের পরেই স্ত্রীকে আহার করিতে হয়। অতএব অতিশয় গা ঘিন ঘিন করিলেও তাহার কফ ও থুতু মিশ্রিত খাবার আমাকে খাইতে হইত। কখনো কখনো অভুক্ত অবস্থায় আমার সেই বেলা কাটিয়া যাইত। ঘরের লোক শিখিয়া দিয়েছিল স্বামী হলো পরম গুরু, ইহাতে নাকি স্ত্রী লোকের স্বর্গলাভ হয়। অতএব ইচ্ছা না হইলেও আমাকে সেই পথে চলিতে হইত। আবার কখনো কখনো আহারের পর তাহার বাঁশের মতন শক্ত শক্ত ঠ্যাংগুলিকে আমাকে টিপিতে হইত। আহ, তোমার হাতটা বড় মিষ্টি। অতিশয় কষ্ট হইলেও মুখে কিছু বলিতে পারিতাম না। এইভাবেই কাটিয়া গেল আমার শৈশব জীবন। কতকটা সোনার খাঁচায় বন্দি, খাইতে না পাওয়া, যত্ন না পাওয়ায় একটি জীর্ণ শীর্ণ পাখির মতন। গ্রীষ্মের পর বর্ষা আসিত, বর্ষার পর শরৎ আসিত, তারপর থাকতো শীত ও বসন্তের ছোঁয়া। এইভাবে ষড়ঋতুর আগমন ও প্রত্যাগমন আমার শৈশব জীবনের অধ্যায়গুলিকে পার করিতে লাগিল। দেখিতে দেখিতে কাটিয়া গেল 12টি বৎসর। চারুবালা এবার যৌবনে পা রাখিল। ভালোবাসার ধান তোমায় নতুন করে পাব বলে, বাহ, অপূর্ব। দিনে দিনে আমার চারু যে এতটা সুন্দর হয়ে উঠবে আমি ভাবতেই পারিনি। আমার পুরা কপাল দেখো, যখন তোমার পূর্ণ যৌবন তখন আমার চুলে পাক। আজকে তো ছুটির দিন, আজকেও বেরোবে নাকি? আরে বেরোতে তো হবেই। এত দিনে বলে
আমার স্বপ্ন যে সফল হয়েছে, নিজের সংবাদপত্রের অফিস হয়েছে, সেখানে আবার ছুটির দিন কিসের? এ তো নিজের অফিস। যত কাজ করব ততই ফুলে ফেপে উঠবে। ভাবলাম ছুটির দিন একটু কথা বলবো, তাও তোমার অফিস। হায় রে, এ কি জীবন আমার! দীর্ঘ 12টি বৎসর এই বাড়ির মধ্যে কাটিয়া গেল আমার জীবনের অমূল্য দিনগুলি। এই 12টি বৎসর আমার সাথে হিসাবে একজনই থাকিল, তাহার নাম একাকিত্ব। ভূপতি নামক ব্যক্তিটি আমার স্বামী হইলেও তাহাকে ভালোবাসিবার ক্ষমতা বা তাহাকে বুঝিবার ক্ষমতা আমার ছিল না। কোনো দিক থেকেই তাহার সাথে আমার মনের মিল ছিল না। কিন্তু আমি এখন পূর্ণ যৌবনা। দিনের পর দিন শুধু শরীরের ক্ষুধা বাড়িতেছে। কিন্তু হায়রে, এই জীবনের সদ্ব্যবহার করার কোনো পুরুষই আমার জীবনে ছিল না। অন্যদিকে আমার স্বামী সারাটা দিন বাইরের জগৎ লইয়া ব্যস্ত থাকিত। সবই তো তোমার কৃপা ভায়া। আরে আমি আর কি করলাম? তুমি হলে গিয়ে আমার শ্যালক, মানে শালা বাবু। আরে তুমি তো আমায় প্রেরণা দিয়েছিলে, বলেছিলে ভূপতিদা নিজের কাগজ বার করো, দেখবে খুব ভালো চলবে। আর এক্ষেত্রে আর একজনের নাম না করলেই নয়। ইনি হলেন আমাদের কমলাকান্ত। সেই প্রথম দিন থেকে আমার সাথে পড়ে আছে। কত মাস মায়না দিতে পারিনি, তবুও কোম্পানি ছেড়ে যায়নি। সত্যি কথা বলতে গেলে আমারও আর ওকালতিতে মন বসছিল না। তোমার এই অফিসটা না থাকলে আমার যে কি হতো কে জানে। আরে এ তো তোমারও অফিস। এই যে তুমি আমাকে এতটা বিশ্বাস করো না, এতেই আমার মনটা অনেকটা ভরে যায়। আমার জীবনে তোমরা দুজনেই তো সব। এক আমার স্ত্রী চারু, আর দ্বিতীয়ত তুমি। ও ভালো কথা। কেমন আছেন তোমার ধর্মপত্নী? ভালো তো আছেন, কিন্তু গোটা বাড়িটাতে চারু ভীষণ একা। বুঝতেই তো পারছো, আমি সারা দিন কাগজ নিয়ে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। ওর একটা সঙ্গী সাথী ভীষণ দরকার। উমা, তোমার স্ত্রী মন্দার বয়স তো চারুর কাছাকাছি হবে। একটা কাজ করো না, তোমার স্ত্রীকে আমার বাড়িতেই এনে রাখো। সমবয়সী কোনো স্ত্রীলোক থাকলে চারুরও আর একা লাগবে না। কি প্রস্তাবটা কি খুব খারাপ? প্রস্তাবটা মন্দ নয়। হ্যাঁ, মন্দা। পুরো নাম মন্দাকিনী। আমার একাকিত্ব দূর করিবার জন্য আমার স্বামী তাহার প্রিয় উমাপদ স্ত্রীকে কোনো এক অজপাড়া গা হইতে লইয়া আসিলেন। মেয়েটি একেবারে কেউ অশিক্ষিতা, তবু মানতেই হইবে এই গাইয়া অজপাড়া গায়ে মেয়েটি আসিতে আমার জীবনে মানেটি একটু বদলাইয়া গেল। আবার মন্দার সাথে খেলাধুলো করিয়া গালগপ্প করিয়া আমার সময়টি বেশ কাটিয়া যাচ্ছিল। আর দিন কয়েকের মধ্যে মন্দাও আমার সই হইয়া উঠিল। ঘরেতে ভ্রমরে গুন গুনিয়ে এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো। তোমার কর্তার বয়সটা না একদম বেশি বেশি লাগে, তোমার সাথে একদম মানায় না। এই একদম এরম বলতে নেই। কি জানি বাপু, আমার পেটেও যা মুখেও তা। সত্যি কথা বলতে দোষ কি? এই আমার কর্তা না আমায় খুব ভালোবাসে, আর তোকে এনেছে আমার খেয়াল রাখার জন্য। এই একদম বাজে কথা বলবি না তুই,
ধ্যাৎ 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 ধ্যাৎ। আই, কি হচ্ছে? এই, আজ দুপুরে একটা খেলা খেলবি? কি খেলা রে? আমি সাজবো কর্তা আর তুই সাজবি গিন্নি। তারপর দেখ না তোকে কিভাবে মজা দেখাই। এই, এটা আবার কি ধরনের খেলা? ধ্যাৎ। এই খেল না, দেখ না কি মজা আসবে। ঘরেতে ভ্রমরে গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমরে গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমরে গুনগুনিয়ে, ঘরেতে আর এখানে কি করছেন? যদি বলি আপনার খোঁজেই এলাম, আর আপনাকে জ্বালাতন করাই আমার একমাত্র উদ্দেশ্য। আরে বলানে কোয়ানে বাড়ির ভিতরে ঢুকে লোক ডাকবো নাকি? ডাকতে পারো, হয়তো তারা তোমার বাড়ি থেকে আমাকে বের করে দেবে, কিন্তু তোমার হৃদয় থেকে আমাকে তো বার করতে পারবে না। কি বেহায়া নির্লজ্জ রে বাবা, এবার তো দেখছি সত্যি লোক ডাকতে হবে। আরে আরে তোমাকে লোক ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। আরে শোনো শোনো শোনো, দেখো দেখো, এক সুন্দরী মহিলা আমার উপর কি নিদারুণ অত্যাচারটাই না করছে। এই সুন্দরী মহিলা বোধহয় আমাকে মেরেই ফেলে দেবে। এ যে আর কেউ নয়, এ যে আমার বৌঠান। বৌঠান? কি কেমন ভয় পাইয়ে দিলাম? হ্যাঁ, মানে তুমি একে চেনো? আরে ও হলো আমার অতি আদরের পিস্তুত ভাই, থার্ড ইয়ারে পড়ে। মানে তোমার বন্ধুর সংখ্যা একটু বাড়ানোর জন্য ওকেও নিয়ে এলাম। অধমের নাম শ্রীমান অমল। দেখেছো অমল, তোমার বউঠান রেগে একেবারে লাল টুকটুকে হয়ে গেছে। তোমরা দুজন আমার সাথে কেউ কথা বলবে না। বুঝিতে পারিলাম না এবারে কোথা হইতে এই ভয়ঙ্কর আপদকে আমার স্বামী বাড়িতে হাজির করিল। কে এ? এর কথা তো আমি আমার স্বামীর মুখে কোনোদিনই শুনি নাই। তবে এ যেই হোক, যেখান হইতেই আসুক, আমার জীবনে এ যে কালবৈশাখী ঝড় তুলিবে বুঝিতে পারিয়াছিলাম। কীর্সের নিকট এক অমর পাখি, কারণ কারণ সে রোম্যান্টিকতার অবিনশ্বর রাজত্বে বসবাস করে। কাব্য ও রূপকথার জগতে সে চিরন্তন, আর কবির কল্পনায় সে অমর। আমরা কানে যে গান শুনি তাহা অপেক্ষা কল্পনায় যে গান শুনি তাহা অনেক বেশি মধুর। আর্টিস্টের কল্পনা এখানে বৃহৎ ও চিরস্থায়ী। ট্রুথ ইজ বিউটি আর বিউটি ইজ ট্রুথ, এর মধ্যেই এই কথারই প্রতিধ্বনি বারে বারে শোনা যায়। কি বৌঠান, কিছু বোধগম্য হলো? ওকে, ভেরি গুড। কি হলো? কেন, কিছু বুঝলি না। অনেক দিনের স্বাদ কোনো দামি হোটেলে ডিনার করবে, কিন্তু আমার দুর্বল পকেট সে সাহস জোগায় না। হ্যাঁ, তবে আজ আমি করব। করো,
তার জন্য আমি কি করতে পারি? বাহ, ঠাকুর পরীক্ষা বৌঠান পূরণ করবে না? ছি, লজ্জা লাগে না মেয়ে মানুষদের কাছে হাত পাততে? দেব না, যাও। ওকে, তাহলে কাল থেকে আমিও ইংরেজি পড়াবো না। পড়াতে হবে না। ছি, মহিলাদের মন যে এতটা নিষ্ঠুর হয় তা আমি আগে জানতাম না। আজ থেকে জেনে নাও। ঠিক আছে, ঠিক আছে, আজ রাতটা আমি উপবাসে কাটাবো। হ্যাঁ, অনেক হয়েছে, দিচ্ছি। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে দুদিন দিন গুনিয়ে, কেমনে কাটে দুদিন দিন গুনিয়ে, কি মায়া দেয় আপুটার কত বড় সাহস, হঠাৎ করিয়া আমার হাত ধরিয়া নিল। কিন্তু অস্বীকার করিতে পারিলাম না। এই স্পর্শ আমার নিকট মর্মস্পর্শী হইয়া উঠিল। কিরে, তুই যে এখন ডুমুরের ফুল হয়ে গেছিস, সারাদিন তোকে খুঁজেই পাওয়া যায় না। আর বলিস না, কোত্থেকে কাপড় জুটে এসে বসেছে, সারাদিন জ্বালিয়ে খায়। এটা দাও, ওটা দাও, এটা চাই, সেটা চাই। কোথাকার আপদ রে বাবা। হ্যাঁ, সেই জন্যই তো তুই আমাদের এখন চিনতে পারিস না। ওই আপদটাকে নিয়ে এখন সারাদিন ব্যস্ত কি না? কি ব্যাপার, আজ কলেজ যাওয়া হবে না? আমার মুড নেই। কেন মুড নেই? কেন ভাবছি কলেজ ছেড়ে দেবো। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? আমাদের ক্লাসে একজন পড়ে, সে রাজবাড়ির জামাই। সে অন্তঃপুরের খাসাতের ওই কার্পেটের জুতো পরে আসে। হ্যাঁ, আসু, তাতে তোমার কি হয়েছে? কি হয়েছে মানে? আমার সহ্য হয় না। ও পরবে কার্পেটের জুতো আর আমি পরবো এমনি জুতো। তুমি একটা হিংসুটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হিংসুটে। আমারও এক জোড়া ওই কার্পেটের জুতো চাই, না হলে আমার পদমর্যাদা রক্ষা হচ্ছে না। ঠিক আছে, আমি দাম দিয়ে দেবো, তুমি বাজার থেকে কিনে নাও। না না না, সেটি হচ্ছে না। তুমি তুমি আমার জন্য নিজের হাতে বুনে দেবে, ব্যাস। ও আমার খেয়ে দে কাজ নেই রে, ওনার জন্য আমি জুতো সেলাই করে পরি। ঠিক আছে, করো না, আমিও তোমার সাথে কথা বলবো না, ব্যাস। বলো না, তোমার সাথে কথা বলতে আমার ভারী হয়ে গেছে। হ্যাঁ? বুঝিলাম না এই কোন অজানা টান, কোন অজানা আবেশ আমাকে দিনের পর দিন অমলের দিকে লইয়া যাইতেছিল। যতই মুখে বলি না কেন যে পারিব না, উহা জেদ না রাখিবার মতন সাহস আমার মনে ছিল না। সর্বদাই ভয় হইতো পাছে আমার উপর রাগ করিয়া যদি অমল আমার সাথে কথা না কয়। ঠিক আছে, ও কার্পেটে জুতো চাইয়াছে তো আমি ঠিক নিজে হাতে বানিয়ে দেব। কি গো, সারাদিন দেখা নেই, সাক্ষাৎ নেই, কি ছাইপাস করছো? এটা কি? তোকে বলবো কেন? কেন গো, বললে কি ক্ষয়ে যাবে নাকি? অমল বাবুর শখ হয়েছে কার্পেটের জুতো পরা, তাই বেড়েছে আমার খাটুনি। যদিও নিজের ঠাকুরপো হতো, কোথাকার বরের পিস্তত ভাই, তার জন্য কত সুভাগ্য। তাতে তোর কি? ও মা, যাই গো, কত কাজ পড়ে আছে। কল্পনা সে অমর, ওর তো গ্রেসিয়ান আর্নে কবি বলিয়াছেন যে কল্পলোকের যে আনন্দ ইন্দ্রিয়গ্রাহ্য আনন্দের চেয়ে তা অনেক অনেক বড়। কেউ যখন পড়তে ব্যস্ত থাকে তখন তাকে ডিস্টার্ব করা উচিত নয়। কাউকে বিরক্ত করতে আমার ভারী বয়ে গেছে। জল খাবার বানিয়েছি, খেতে এসো। আমার খিদে নেই। ঠিক আছে,
ওপরে গিয়ে আমি জল খাবারটা ফেলে দিচ্ছি। যা খুশি। খাবারের কোনো ইচ্ছাই আমার ছিল না, তবু ভাবলাম দাদার এত কষ্টের পয়সায় বানানো, তাই চলে এলাম। দেখি কি আছে। যদিও মুখে রুচবে না, কোনো রকমে খেয়ে নিচে চলে যাব। সুন্দরী ক্লিওপেট্রা যখন আইরিস চাষাকে তার হাতে তৈরি রুমালটা দিয়েছিল, তখন আইরিস চাষা কি বলেছিল জানো বৌঠান? থ্যাংক ইউ। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, এসেছে ছুটিয়া মোর মাঝে, আজি পড়েছে টুটিয়া হে। তবু নিকুঞ্জের মঞ্জরি যত আমারই। এবার আমার একটা রেশমের মাফলার চাই। কেন? আমি তোমার চাকর নাকি যে সবসময় আমি তোমার জন্য খেটে মরবো? যদি না বানাও তাহলে? হ্যাঁ, বানাবো না। কি করবে তুমি? আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। তোমার সাথে কথা না বললেই আমি বেঁচে যাই। ওকে। দিকে দিগন্তে যত আনন্দ। সেলাই করতে করতে হাতে ছুঁচ ফুটে গেছে। থ্যাংক ইউ। এবার কিন্তু আমি আর কিচ্ছু করতে পারবো না। করতে হবে, আরো অনেক কিছু করতে হবে। ভূপতিদা, তুমিই অনুরোধ করেছিলে বলেই তো মন্দাকে আমি তোমার বাড়িতে এনে রেখেছি। হ্যাঁ, কেন, কি হয়েছে? ওখানে ওর সাথে কথা বলার কেউ লোক নেই। কেন? চারুই তো ওর সঙ্গী। তোমার ধর্মপত্নী চারু, সে ওর দিকে তাকানোর সময় দিলেই তো সে আর ওকে পাত্তাই দেয় না। তোমার মন্দিরে উচ্ছ্বাসে, আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী হে। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী হে। কোমল, জানো আমার মন কি বলে? এই ঝোপঝাড় কেটে একটা সুন্দর বাগান বানাই। হ্যাঁ বৌঠান, আমারও মন বলে একটা সুন্দর বাগান, আর সেই বাগানে সেকালের রাজকন্যার মতো তুমি নিজের হাতে জল দেবে।
এসো আমার সঙ্গে। এই হলো আমাদের বাগান, আর এই পশ্চিম কোণটাতে একটা কুঁড়ে ঘর থাকবে, হরিণের বাচ্চা রাখবো। আর এই বাগানের মাঝখানে একটা ছোট্ট ঝিল থাকবে, সেখানে হাঁস চড়বে। শুধু হাঁস কেন, আমার অনেক দিনের শখ নীলপদ্মের, ওখানে আমি নীলপদ্মই দেব। ঝিলের উপর একটা সাঁকো বেঁধে দেবো, আর ঘাটে একটা ডিঙিও থাকবে। ঘাটটা কিন্তু সাদা মার্বেলের হতেই হবে। আর হরিণের ঘরে টালির ছাদ বসবে, আর গাছগুলো সব বাইরে থেকে আসবে, যেমন মরিশাস থেকে লবঙ্গ, কর্নার থেকে চন্দন, আর সিংহল থেকে দারচিনি। কিন্তু এর জন্য যে খরচ যাবে সেটা কোথা থেকে আসবে? দাদাকে বলে দেখবো? না, একদম না। আমার কাছে যা জমা আছে আমি তাই দিয়ে বানাবো। দাদার কাছে চাইলে তো হয়ে যেত, তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেনও বানিয়ে দিতে পারে। যা হবে আমার নিজের জমানো পয়সা দিয়েই হবে। হ্যাঁ বৌঠান, আমিও চাই বাগান তোমার পয়সাতেই হোক। ইস, তোমার মধ্যে যদি লেখার গুণ থাকতো তাহলে বেশ হতো। কেন বেশ হতো কেন? তাহলে এই বাগানের বর্ণনা দিয়ে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতাম। ওই ঝিল, ওই হরিণের ঘর সব থাকতো ওই গল্পের মধ্যে। আচ্ছা, যদি লিখতে পারি তাহলে আমাকে কি দেবে? তুমি কি চাও? আমার মশারির চালে আমি নিজের হাতে একটা লতা এঁকে দেবো, সেইটা তোমাকে আগা গোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। তোমার না সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ। কেন, মশারি কি শুধুমাত্র একটা স্ত্রীহীন কারাগার যেখানে কোনো সৌন্দর্য থাকতে নেই? সেখানেও সৌন্দর্য থাকতে আছে বৌঠান। আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি আগে লিখে তো দেখাও। তুমি কি মনে করো আমি লিখতে পারি না? তাহলে নিশ্চয়ই তুমি কিছু লিখেছো, আমাকে দেখাও। না 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 না, আজ থাক। না, আজই দেখাতে হবে, নইলে আমার মাথা খাবে। নিয়ে আসি তাহলে। 1 2 3। হেমর শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? সত্যিই অমনি, তোমার মধ্যে যে সাহিত্যের এমন মাদক রস রইয়াছে তাহা আমার আগে জানা ছিল না। বলিতেই হইবে অমল, তুমি জিনিয়াস, তুমি ক্রিয়েটিভ। তুমি একটু বলো না গো। জানো বৌঠান, আমাদের মনটা কতকটা বইয়ের পাতার মতো, যত উল্টাবে ততই গভীরে ঢুকবে। বুঝলাম, তা এখন গভীরতা কত দূর? লিখেই তো কাণ্ড ঘটে গেছে, বুঝলে? কি কাণ্ড? বলো তো কি? শহরের সব থেকে নামী পত্রিকা সররুহ, এর মধ্যে আমার লেখা বেরিয়েছে। অমল, এটা তুমি কি করিলে? তোমার লেখা তো শুধু আমি আবিষ্কার করিয়াছি, সেদিক থেকে অন্য কারোর তোমার লেখার পরিবার কোনো অধিকার নাই। কিন্তু তুমি তোমার লেখা পত্রিকায় ছাপাইলে। এ লেখা তো শুধু চারুর রহিল না, সবার হইয়া গেল। কেন এটা করিলে? দেখো দেখো, আমার লেখা কত নামি দামি পত্রিকায় ছেপেছে বৌঠান। অনেকের মুখে আমার নাম শোনা যাচ্ছে বৌঠান। হ্যাঁ, আমি এখন বিখ্যাত বৌঠান, আমি এখন বিখ্যাত। এই দেখো বৌঠান, এই দেখো
আমার একজন মহিলা ভক্ত, সে সে আমাকে চিঠি পাঠিয়েছে। তাহলে আমি তোমাকে চিঠিটা পড়ে শোনাই। প্রিয় অমলবাবু, আপনার লেখা যত পড়িতেছি আপন হৃদয়ের অন্তর্মহলে ততই আপনার স্থান তৈরি হইতেছে। কখনো কখনো আমার স্বপনেও আপনার লেখা আসিতেছে। ইহাকে কি বলিব, কি ভাষায় প্রকাশ করিব? ইহাকে যদি প্রেম বলি তাহলে অত্যুক্তি হইবে না। সত্যি অমল যে কিছু একটা করবে এটা জানাই ছিল, কিন্তু কিন্তু ও যে এত বড় একটা কাণ্ড করবে এটা ভাবাই যায়নি। একটা কথা, অমল বোধহয় তোমায় আগের মতো নিয়মিত পড়ায় না, না? কোনো মানুষ রাতারাতি বিখ্যাত হলে ঘরের লোকের কথাও ভুলে যায়। কিন্তু চারু, আমি ভাবছি তোমার লেখাপড়ার কি হবে? ঠিক আছে, কাল থেকে আমি চেষ্টা করে দেখব। তুমি কি পড়ো, ঠিক আছে? ওহে চারুবালা দাসী, তোমার জীবনখানি তো বড়ই হেয়ালিতে ভরা। এই তো তোমার স্বামী কতটা তোমাকে ভালোবাসে, কতটা চায়, কিন্তু তুমি যে আয়ন ঘরণীর ন্যায় অমলের রাধিকা। ওহে চারু, তুমি কোন পথে চলিবে? মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই। মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে। যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি, চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমারও মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে। আগুনের ফুল যায় ঝরিয়া, আগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। আগুনের ফুল যায় ঝরিয়া, আগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। উড়াইবে দিন আলো
দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। नहीं जाने আগুনের ফুল যায় ঝরিয়া, আগুনের অবসানে কণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। উড়াইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো, থেমে যাবে যতক্ষণ থাকি, ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে। ওহে রাধিকা, তুমি যে কোনোদিনই আয়নের হইবে না। তোমার দেহ মন সবই তো সপিয়াছ শ্যামরূপী অমলেরে। সত্যি চারুবালা দাসী, শুধু এই দুষ্টু অমলেরই দাসী। ও আর কারো নহে, সেদিক হইতে অমলও কিন্তু শুধু চারুরই, আর কারোর নহে। ও যে চারুরই সম্পত্তি। বৌঠান, বৌঠান, বৌঠান নেই? তুমি কাকে খুঁজছো? আমি কি বৌঠান নই? আরে না না, আমি চারু বৌঠানের কথা বলছিলাম। ওনার তো বিয়ে বাড়ি আছে, কেন জানো না? নেমন্তন্ন খেতে গেছেন। ওহো, ভুলেই গেছিলাম। অমল বাবুর কি দুঃখ, কাকে খুঁজতে এসে কাকে পেল। দুঃখ কেন হবে? আমার কাছে দুই বৌঠানি সমান আদরের। আচ্ছা মন্দ বৌঠান, তোমার সাথে এক অক্ষরে দেখা হয় না, ভালোই হলো। বুঝলে বৌঠান, আমি কদিন ধরে ভাবছি এই দেশ গ্রাম নিয়ে কিছু একটা লিখব, কিন্তু তেমন একটা র মেটেরিয়ালস কিছু পাচ্ছি না। আচ্ছা মন্দ বৌঠান, তুমি তো পাড়াগাঁয়ের মেয়ে, বলো না তেমন কোনো গল্প। সে কি কথা গো, তোমার মতন এক গণ্যমান্য লেখকের আমার মতন মুখ্য সূক্ষ্ম মানুষের গল্প দিয়ে হবে কি গো? ভুল বলছো বৌঠান, ভুল বলছো। এই দেখো দেখো, লেখার বিষয় সংগ্রহ করার জন্য কোনো কিছুকে উপেক্ষা করা চলে না বৌঠান। তোমার মনস্তত্ত্ব, তোমার ইতিহাস আমার কাছে কতটা জরুরি বৌঠান তুমি জানো না। বলো বৌঠান, বলো তোমার ছোট্টবেলার কথা, তোমার বিয়ের কথা। আজ কিছু লুকিও না বৌঠান, বলো সমস্ত কিছু বলো বৌঠান,
সমস্ত কিছু বলো। বলবো, সব বলবো, সব বলবো। লেখক, তুমি লিখবে তো? আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কিভাবে মনে এ দুটি নয়নে উথালে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। সে সুধা বচন, সে সুখ পরশ, অঙ্গে বাজিছে বাঁশি গো। সে সুধা বচন, সে সুখ পরশ, অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না দিন রজনী, আমার বাংলার রাজকে উদীয়মান লেখক, বড্ড বেশি অহংকার, তাই না? তুমি কি মনে করো সাহিত্য শুধু তোমার মধ্যেই আছে আর কারোর মধ্যে নাই? আমিও লিখিতে পারি, হ্যাঁ আমাকেও লিখিতে হইবে, ভাঙিতে হইবে অমলের অহংকার। কি চারুবালা দাসী, কি লিখিতেছ? আষাঢ়ের চাঁদ? এ তো অমলের লেখা। অমলের অহংকার ভাঙাতে গিয়ে তুমি অমলের ভাবনাই ধার করিতেছ। ছি 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 ছি। আবার কি লিখিতেছ? মেঘের ভেলা? এটাও তো অমলের একটি প্রবন্ধ, অমলের সৃষ্টি। এ কি করিতেছ চারু? লিখিতে বসিও অমলের ছাড়া কিছুই ভাবিতে পারিতেছ না? সত্যি চারুবালা দাসী আজ নিজের কোনো সত্তা নাই। তাহার কায়, মনে, বাক্যে সর্বত্রই অমলের বিচরণ। অমলের সত্তা ছেড়ে তোমার কিছুই লেখার ক্ষমতা নাই চারু, তুমি হারিয়া গিয়াছ। চারু, সাহিত্য লেখা তোমার কর্ম নহে। রসনা আমি মারের সাগর পাড়ি দেব, এই সমঝড়ের পায়ে আমার। হ্যাঁ, চারুবালা দাসী রচনা করিল চারুর ছোট্টবেলা। সেখানে শুধু চারুর নামে ছোট্ট শিশুটি বিচরণ করিল। সৃষ্টি হইল চারুর নিজের সাহিত্য। আমার ভয় ভাঙাই নাই, আমি মারের
সাগর পাড়ি দেব। চিনতে পারছো এই জায়গাটা? আর চিনতে পারছো তোমার ছোট্টবেলার বন্ধু বাউনিকে? দেখো, এই সেই ধান ক্ষেত যেখানে তুমি ছোটবেলা খেলে বেড়াতে। এসো আমার সঙ্গে। ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে তোমার ওই পারেতে যাবে তোর। চারু, যদি লিখতে চাও এইগুলোকে নিয়ে লেখো, দেখবে খুব সুন্দর হবে। দেখো, এই সেই জায়গা যেখানে তুমি পুতুলের বিয়ের কথা ভাবতে। লিখলে একে নিয়ে লেখো। লেখো চারু, লেখো, লিখতেই হবে। আমারে সেই দেখাবে যে আমারে চাই। তোরি এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। এই দেখো সেই নদীর পাড় যেখানে তুমি খেলে বেড়াতে। লিখলে একে নিয়ে লেখো। লিখো চারু, লেখো। লিখবো, আমি লিখবো। আমি আমার ছোটবেলা নিয়ে লিখবো। হ্যাঁ, নিশ্চয়ই লিখবো। লিখবো আমি। এ কি কাণ্ড তুমি ঘটিয়েছো চারু? কেন, কি হলো আবার? তুমি যে লেখিকা হয়ে উঠবে এটা তো আমার জানা ছিল না চারু। লেখিকা? আমি? এই দেখো, শহরের সবচেয়ে নামী পত্রিকা, তাতে তোমার লেখা বেরিয়েছে। নিচে নাম লেখা আছে, শ্রীমতী চারুবালা দাসী। আর একটা জিনিস দেখলে তুমি আরো অবাক হয়ে যাবে। এই দেখো, বার্তা এখন। দেখো কি লিখেছে তাতে। এতে অমলের লেখাকে নিন্দে করে লিখেছে, অমল ও মন্থন দত্তের ন্যায় লেখকদের রচনার ভাষা উন্নত হইলেও তা অতিশয় দুর্বোধ্য। অন্যদিকে তুলনা করিলে নবীনা লেখিকা চারুবালার ভাষা অকৃত্রিম, সরলতায়, সরসতায় ও চিত্র নৈপুণ্যে ভরা। সে কি কথা? এটা তো আমি চাই নাই। কেন এরকম হইল? আমি তো লিখিয়াছিলাম আমার সামনে অমলের অহংকার ভাঙিতে, কিন্তু এ কি হইল? অমল যে সকলের সামনে ছোট হইয়া গেল। এ আমি কি করিলাম? না, আমার লেখিকা হবার কোনো স্বপ্নই নাই। আমি যে শুধু দাসী, অমলের দাসী। দরকার হইলে অমলের কাছে ক্ষমা চাইব। তোমায় নতুন ও আচ্ছা, বড্ড বেশি রাগ না? আমাকে দেখিয়া মুখ ঘুরিয়া নেবা। আসলে সারাক্ষণ মন্দার কথা ভাবিলে চারু বৌঠানকে দেখে মুখ ঘোরাতে তো ইচ্ছা হইবেই। ঠিক আছে, আমারও বা কি দরকার? ভাবিয়াছিলাম ক্ষমা চাইব, কোনো দরকার নাই। ধীরে ধীরে অমলের সাথে আমার সম্পর্কটা দূর হতে দূরে, অনেক দূরে চলিয়া যাইতে থাকিল। আজকাল মন্দার ব্যবহার আমার একটুও ভালো লাগছে না। ওকে এখানে রাখার একটুও সাহস হয় না। কেন? মন্দা আবার কি করলো? কি করলো মানে?
ও সারাদিন যা অমলের সাথে মাখামাখি করে না, দেখলে আমার লজ্জা লাগে। ছি ছি ছি, হ্যাঁ তুমি কি পাগল হয়েছো? অমল ছেলে মানুষ, মানে খোলা মনের ছেলে, একটু হয়তো গল্প গুজব করে, মানে ভাই বোনের মতো। তো তুমি তো ঘরের কোনো খবরই রাখো না, শুধু রাস্তার খবরই কুড়িয়ে বেড়াও। কি 2700 টাকা? না, এত টাকা তো দেনা হওয়া সম্ভব না। ব্যাপারটা আমার ঠিক লাগছে না। সে আমি কি করে বলবো বলুন? আমাকে চিঠিতে বলেছেন, আমি দিলাম, বাকিটা আপনার ব্যাপার। আমাকে বলে কোনো লাভ নেই, আপনি ওকিল বাবুর সঙ্গে কথা বলুন। নমস্কার, আমি চলি। উমাপদ, উমাপদ! হ্যাঁ বলো, কি হয়েছে? কি এসব কি? আমার নাকি বাজারে 2700 টাকা দেনা। এই টাকা তো আমি তোমায় দিয়ে দিয়েছি, আমার তো 500 টাকার বেশি দেনা হওয়া উচিত নয়। হ্যাঁ, তুমি তো টাকাটা দিয়েছিলে। দেখো এরা কোথাও ভুল করছে হয়তো। ঠিক আছে ঠিক আছে, যা দেখার তুমি দেখো। সব দায়িত্ব তো তোমার উপর দিয়ে আমি নিশ্চিন্তে আছি। ভালো লাগে না। যদি কিছু মনে না করো, কয়েকটা কথা বলবো। কি? তোমার ওই উমাপদ বাবুকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো। তুমি জানো কি, তোমার ওই উমাপদ বাবু বাজার থেকে তোমার নাম করে কত টাকা দেনা করে বেড়ান? শুধু 2700 কেন, তুমি খোঁজ নিয়ে দেখো বাজার থেকে তোমার নাম করে আরো কত দেনা করেছে। বোঝো বোঝো, তোমার শালা বাবু, তুমি বোঝো। ছি 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 ছি, উমাপদ, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুমি কিনা শেষ পর্যন্ত ছি 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 ছি। ঠিক আছে ঠিক আছে, তোমার যখন আমার উপর বিশ্বাস হারিয়ে গেছে, আমি কি করব বলো? কিন্তু এত যে দেনা আমি কি করে মেটাবো? আরে আমি তো পালিয়ে যাচ্ছি না। আমি কি পালিয়ে যাচ্ছি? কান থেকে হোক, কাজ করে হোক, ভিক্ষা করে হোক, আমি সব শোধ করে দেবো। সিকি পয়সা যদি আমি বাকি রাখি না, আমার নাম উমাপদ নয়, এই বলে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ভালো লাগে করো তো, আমার ভালো লাগে না। বন্ধা, এই বন্ধা, বন্ধা, এই বন্ধা, কি গো, তুমি এই সময়? তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, একটু দেরি করো না। কেন গো, কি হচ্ছে? চারিদিকে পাওনাদারেরা আমাদের ঘিরে ফেলেছে। সকাল হওয়ার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাব? আমাদের গ্রামের বাড়ি, যেখানে আমাদের বিয়ে হয়েছিল। আমি এখান থেকে কোথাও যাব না। কেন? এই বাড়িটাতে অনেকদিন পর বাচ্চা সামনেছি, সেটা তুমি কেড়ে নিও না। ও, স্বামী কিছু নয় তাই নয়? যদি এখানে থাকার হয়, তুমি একাই থাকবে, আমি বাবা। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। জানি নাই তো তুমি এলে আমার
উমাপদ বাড়ি ছেড়ে চলে গেল? বলছো কি অমল? আমাকে একবার জানাবে না? আমার অফিসে এত টাকা পয়সা বাকি, আমি কি করে শোধ দেবো? ধীরে ধীরে আমাদের বাড়িটি একটি শ্মশান ভূমিতে পরিণত হইল। আমার স্বামীর কাগজের অফিসটি বন্ধ হইয়া গেল। বাড়িতে পাওনাদারদের তাগাদা শুরু হইল। আমার স্বামী অর্থের সন্ধানে হন্য হয়ে এদিক ওদিক ছুটিতে লাগিল, আর অন্যদিকে অমলের সহিত আমার অনেক দূরত্ব সৃষ্টি হইল। এইভাবে কাটিয়া গেল 3টি মাস। চারু, এই তো চারু, এই যে একটা ভালো খবর আছে কিন্তু। কি? বলো তো কি? তোমার আর খবর কাগজ ছাড়া ভালো খবর কি আছে? অমলের বিয়ের একটা বেশ ভালো প্রস্তাব এসেছে। বর্ধমানের ব্যারিস্টার রঘুনাথ বাবু তার একমাত্র কন্যার সাথে অমলের বিয়ে দিতে চান, আর তারপর অমলকে বিলেতেও পাঠাতে চান। বিলেত? হ্যাঁ, বিলেত। অমল বিলেতে যাবে? বেশ হয়েছে, ভালোই হয়েছে। তা তুমি একবার বলে দেখোই না। আমি বলার আগে তুমি একবার বোঝালে ভালো হয় না? আমি এর আগে বিয়ের কথা অনেকবার ওকে বলেছি, ও রাজি হয়নি। তাহলে তোমার কি মনে হয় এত ভালো একটা বিয়ের প্রস্তাব অমল হাতছাড়া করে দেবে? আরে অমল যদি না করে তাহলে তুমি কি জোর করে করাবে নাকি? কিন্তু এবারের প্রস্তাবটা অমলের হাতছাড়া করা উচিত হবে না। আমার তো বাজারে অনেক দেনা, আমিও ঠিক আগের মতো আর অমলকে আশ্রয় দিতে পারবো না। উনি বিয়ে করতে চাইবে না আর ওনাকে জোর করে বিয়ে দেওয়া হবে? দাদা, আমায় ডেকেছিলে? আরে এসো 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 এসো। বর্ধমানের ব্যারিস্টার রঘুনাথ বাবুর একমাত্র কন্যার সাথে তোমার বিবাহের প্রস্তাব এসেছে। বিয়ের পর উনি তোমায় আবার বিলেতেও পাঠাতে চান। এখন বলো তোমার কি মত? তোমার যদি অনুমতি থাকে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি মেয়ে দেখতে চাও আমি তারও ব্যবস্থা করে দিতে পারি। তবে শুনে আছি মেয়েটি অতীব সুন্দরী। না দাদা, ওসব নিয়ে মিথ্যে দেরি করার দরকার নেই। তুমি বরঞ্চ বিয়ের বন্দোবস্ত করো। বাবা, বিলেত যাওয়ার জন্য মনটা যেন একদম দৌড়াচ্ছে। কেন, এখানে তোমাকে মারছিলাম না ধরছিলাম? হ্যাঁ দাদা, যা কথা রইল, তুমি খবর পাঠিয়ে দাও, আমি রাজি। চারু, চারু, আরে চারু, ওহ বাবা, এখনো কি এরম ভাবে বসে থাকলে তোমার চলবে? হ্যাঁ, আরে বিয়ের দিন তো নাকের ডগায় চলে এলো। বরপক্ষ হলেও আমাদের খাটনিতে কিছু কম নেই। আরে তোমার অতি স্নেহের ঠাকুরপোর বিবাহ। আরে বাবা, কিছু একটা করো। ব্রজ, আরে ব্রজ কোথায় গেলি?
আরে আয় বাবা, আয় বাবা, আয় 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 বাবা, এইখানে রাখ রাখ। এই চারু, চারু, দেখো দেখো, এই 10টা বাজার ঘুরে এই অমলের জন্য এই পাঞ্জাবিটা এনেছি। দেখো তোমার পছন্দ চারু, অমলকে বেশ মানাবে না? একটা কথা বলবো, কিছু মনে করবে না বলো? আমার তো মনে হয় অমল মন্দাকেই ভালোবাসতো। মন্দা চলে গেল, অমলও বিয়ের জন্য রাজি হয়ে গেল। ছি চারু, ছি, এমন কথা ভেবো না। এমন কথা যদি অমলের কানে যায়, কুরুক্ষেত্র বেঁধে যাবে। যাকগে, আমার অনেক কাজ আছে। এই পাঞ্জাবিটা রইলো, দেখে নিও। এই চল চল চল। শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে শেষ না তাই শূন্য সেজে। বৌঠান, এবার আমাকে যেতে হবে। এতদিন তোমার অনেক সেবা যত্ন পেয়েছি, তা আমি হয়তো ভুলতে পারবো না। যাই হোক, তুমি দাদাকে একটু দেখো, ওর সময় ভালো যাচ্ছে না, আর তুমি ছাড়া ওর কোনো সান্ত্বনার পথ নেই। চললাম বৌঠান। দাঁড়াও, মাঝে মাঝে চিঠি লিখো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইন পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি।
উইলিয়াম শেক্সপিয়ার। সমালোচকরা একে নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আমার মতে হি ইজ দ্য বেস্ট। বারো বছর ধরে শুধু খবরের কাগজ নিয়েই থেকেছি, তোমাকে বিন্দু মাত্র সময় দিতে পারিনি। আমি চাই তোমার যাতে কোনো কষ্ট না হয় চারু, তোমার যাতে কোনো কষ্ট না হয়। কোনোদিন আমি ভাবিনি চারু যে আমি তোমায় নিয়ে এভাবে ভ্রমণ করব। আজ আমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারছি চারু। আপন স্ত্রীকে কাছে পাওয়ার যে কি আনন্দ, সেটা আমার সত্যি অজানা ছিল চারু, সত্যি অজানা ছিল। ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো
তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো। কি ব্যাপার বৌঠান, জল খাবার খাচ্ছ? আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। বৌঠান, বৌঠান, আমি এদিকে, এদিকে এসো। বৌঠান, আমি এদিকে, এদিকে এসো, এদিকে এসো বৌঠান, এদিকে এসো বৌঠান, বৌঠান এদিকে এসো। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি। আমাকে ডেকেছেন বউ ঠাকুরুন? হ্যাঁ, ও আচ্ছা শোনো, বাজারে যদি এই গয়নাগুলো বন্ধক রাখে তাহলে 100 টাকা পাওয়া যাবে কি? এত গয়না? 100 টাকা কেন? ও 100 টাকার অনেক বেশিও পাওয়া যাবে। একটা কাজ করতে পারবে, এই গয়নাগুলোকে বন্ধক রেখে যা পাবে তা দিয়ে এই ঠিকানা একটা টেলিগ্রাম করে দিতে পারবে? অমল দাদা বাবু, কেমন আছো? এই শোনো, একটা কথা আছে, এই ঘটনাটা যেন তোমার দাদাবাবু না জানতে পারে। ঠিক আছে, আমি কাউকেও বলবো না। কেমন আছো? অমলকে একটা চিঠি টেলিগ্রাম করবার জন্য গয়না বন্ধক দিতে বলেছি। যত গয়না আছে গা থেকে খুলে বললে বন্ধক দিতে, আর বললে দাদাবাবুকে কিচ্ছু বলতে না। তুমি অমলকে টেলিগ্রাম পাঠিয়েছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন?
বলো, তুমি অমলকে টেলিগ্রাম পাঠিয়েছিলে? পাঠাতেই পারি, তাতে দোষের কি আছে? না, দোষের কিছু নয়। দোষ হলো এইভাবে গোপনে পাঠানো। আমার কাছে সব খবর আছে। তুমি বাড়ির চাকরকে দিয়ে গয়না বন্ধক দিয়ে অমলকে টেলিগ্রাম পাঠিয়েছিলে। আমাকে বললে তো আমি পাঠাতাম, তাই না? তাই না চারু? বলো, উত্তর দাও, উত্তর দাও চারু, উত্তর দাও। তুমি তুমি অমলকে ভালোবাসো? হ্যাঁ, বলো, বলো চারু, তুমি তুমি কি অমলকে ভালোবাসো? বলো না, বলো না, বলো না চারু। আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম অমলের প্রতি তোমার বিশেষ আগ্রহ। তাই বলে চাকরকে দিয়ে গয়না বন্ধক, আমার মান সম্মান কিচ্ছু রাখলে না তুমি চারু, কিচ্ছু রাখলে না। কেন কেন চারু, কেন? উত্তর দাও চারু, উত্তর দাও, উত্তর দাও চারু, উত্তর দাও, উত্তর দাও চারু, উত্তর দাও, উত্তর দাও। নিষিদ্ধ রাতেরও প্রাণ, নিষিদ্ধ রাতেরও প্রাণ, কোন সুধা, কোন সুধা যে চাঁদের আলোয় আজ করেছে প্রাণ। নিষিদ্ধ রাতেরও প্রাণ, নিষিদ্ধ রাতেরও প্রাণ। আধার ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান। নিষিদ্ধ রাতেরও প্রাণ, নিষিদ্ধ রাতেরও প্রাণ। সব খুলেছে, সব খুলেছে। দেখো চারু, এই সব কবিতা আমি তোমার জন্য লিখেছিলাম। তোমাকে তোমাকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম বাকি জীবনটা তোমাকে নিয়ে কাটাবো। কিন্তু চারু, তুমি একবার বলতে পারতে যে তুমি আমায় ভালোবাসো না। আমি সহ্য করে নিতাম, কিন্তু তুমি দিনের পর দিন
দিনের পর দিন দাসীর মতো সেবা করেছো কেন? কেন কেন চারু কেন? Why? Come on, answer me! Why? Come on! Answer me! Answer me, চারু, চুপ করে থেকো না। বলো বলো, answer me! Answer me! চারু, answer me! তাহলে ঘর ছেড়ে, শহর ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে সেই মাইসুর? হ্যাঁ, ওদের ওখানে একটা কাগজের অফিসে একটা সম্পাদকের দরকার ছিল, বলল, তাই জয়েন করে গেলাম। তা চারু বৌঠানকে সঙ্গে নিয়ে যাচ্ছ তো? না, ওকে আর অত দূরে নিয়ে গিয়ে কাজ নেই। একটা কথা জিজ্ঞাসা করব? বলো। এত দূরে চাকরি নেওয়াটা চারু বৌঠানের কাছ থেকে পালানোর জন্য নয় তো? না, চারুর থেকে নয়, নিজের থেকে পালানোর জন্য। কিন্তু পালাতে পারবে কি? হ্যাঁ ভাই, ওখানে সম্পাদকের কাজে ব্যস্ত থেকে সবকিছু ভুলতে চাই। একটা কথা বলবো ভূপতিদা, তুমি তুমি সম্পাদকের নেশাটা বেটা ছাড়তে পারলে না। মানুষকে কিছু না কিছু নিয়ে তো থাকতে হবে ভাই। ভূপতিদা, যাবার আগে আমার তরফ থেকে শেষবারের মতো আমার বাপের শেষ স্মৃতি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তোমার জন্য। কমলাকান্ত, এই জায়গাটা আমি তোমায় দিয়ে গেলাম। দেখো কোনোদিন আবার অফিসটা খুলতে পারো কিনা। সেদিন হয়তো আমি থাকবো না। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। কবে ফিরবে? মহীশূর থেকে কলকাতার দূরত্ব অনেক, তাই হয়তো আসা সম্ভব হবে না। মাঝে মাঝে চিঠি দিও। ওখানে কাজের চাপ অনেক, তাই চিঠি লেখা সম্ভব হবে না। ওহ, তাই বুঝি?
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল গালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রঙিন পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি, সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো। सर्वमंगल मांगल्ये सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। এই উঠবি না? সকাল হয়ে গেছে যে, ওঠ।
ও দাঁত মাজবি না, চান করবি না? তুই যে ভালো মেয়ে, আমার কথা যদি না শোনো খুব মারবো, খুব বকবো। করে পাবো বলে হারাই ক্ষণে ভালোবাসার ধান তোমায় নতুন করে পাবো বলে। এই কি করছিস? দেখছিস না মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছি, খাওয়াতে হবে, চান করাতে হবে। মেয়ে যে বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? বিয়ে কার সাথে? এই যে আমার ছেলে, এর সাথেই দিবি। তাহলে চল। তোমায় নতুন করে পাবো বলে। ইস, আমার না খুব মন খারাপ লাগছে। আমার মেয়ে পুতুল তোর ঘরে চলে যাবে। আরে এটাই তো নিয়ম, বিয়ের পরে মেয়েদেরকে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। চিরকালে ক্ষণকালের লীলার স্রোতে আমার না খুব চিন্তা হচ্ছে রে। একটা বিয়ে কি মুখের কথা বল? কত লোক বলতে হবে, কত লোক খাওয়াতে হবে। চল জোগাড় করি। তাড়াতাড়ি তৈরি হ, আজ যে তোর বিয়ে। বিয়ে আমার?
আমায় নতুন করে পাবো বলে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।